হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজ আমি চলে যাচ্ছি দিল্লি, আর এই প্রথমবার আমি একা যাচ্ছি। প্রচণ্ড নার্ভাস, প্রচণ্ড ভয় করছে, জানি না কী হবে। বাড়িতে বেরোনোর সময় কোনো রকম ক্লিপিংস নিতে পারিনি, কারণ এই 2-1 দিনের মধ্যে বেরিয়ে আসা বাড়ি থেকে যে কতটা চাপের, মানে হঠাৎ করে বেরিয়ে আসা যে কতটা চাপের, কোনো কিছু গোছানো ছিল না, সব কাচাকুচি করা, সব গুছিয়ে আসা, মানে একটা হেক্টিক দিন যাকে বলতে পারো। আমাদের প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। আমরা ভাবতেও পারবে না আমার একার মানুষের কাছে ব্যাগ ছিল 4টে। আমি কিভাবে যে এয়ারপোর্টের ভেতরে এসেছি সেটা শুধু আমি একমাত্র জানি। আর এসেই আমাকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। একটা সিট দেখে বসে আমি ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপর চেক ইন করবো। আমার মা আর দিদি আমার জন্য চাউমিন, পরোটা, আলু ভাজা অনেক কিছু করে পাঠিয়েছিল সাথে ওর জন্য, যাতে রাতে গিয়ে আমাকে কিছু রান্না করতে না হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো আমি প্রথমবার একা একা যেতে চলেছি দিল্লি। ও নেই সাথে, ও আগে চলে গেছে, 1 মাস পর আমি যাচ্ছি। আমি এয়ারপোর্টে এসে ইন্ট্রোডাকশান দিচ্ছি, এটা আগে দেওয়া উচিত ছিল। আমি খুব তাড়াহুড়োতে বেরিয়েছি, একদিনের টিকিট কেটে বেরিয়েছি। মানে জাস্ট কালকে টিকিট হয়েছে, আজকে বেরিয়েছি, তার জন্য এই অবস্থা। কোনোরকম মানে মুখ দেখে হলেও বুঝতে পারবে যে কী অবস্থা। তো চলো, এখন এয়ারপোর্টের ভেতরে এসেছি, তো এখন চেক ইন করা যাক। যেটার জন্য বেশি ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেছিলো। আসলে আমার ওয়েট অনেক হয়ে গেছিলো ব্যাগের, আর আমি অনেক রিকোয়েস্ট করাতে ওরা যদিও ছাড়ও দিয়েছিল, তাও আমাকে অনেক রিকোয়েস্ট করতে হয়েছে। মনে হয় এই প্রথমবার এত তাড়াতাড়ি ফ্লাইটে, মানে এখানে এয়ারপোর্টে চলে এসেছি। মোটামুটি সব কিছু কমপ্লিট। এবার যাচ্ছি নিজের গেট নাম্বারের দিকে। গেট নাম্বার যদিও আগেই পেয়ে গেছিলাম, বাট একটু ওপরে ঘোরাঘুরি করছিলাম। আমি তো অনেকটা ভয়েই ছিলাম, বাট আমার বর তো একটুও ভয় পাচ্ছিল না আমাকে নিয়ে, জানি না কেন। ও জানে আমি সব পেরে যাব। এখন বাজে ওই 7টা মতো, আমাদের শুরু হয়ে গেছে বোর্ডিং। আর জানো আমি প্রথমবার বাসে যাবো, আমি তো খুব এক্সাইটেড। তো যাই হোক, প্রথমটা একটু আমি ছেড়েই দিয়েছিলাম, কারণ প্রথমে প্রচণ্ডই ভিড় হয়। সব থেকে বেশি ভয় ছিল আমার মা বাপি, ওরা কখনোই আমাকে একা ছাড়ে না। সেই থেকে আজকে প্রথমবার ফ্লাইটে আমি একা যাচ্ছি। ভয় তো আমিও পাচ্ছিলাম, বাট ওদের সামনে দেখাচ্ছিলাম না, এটাই আর কি। তারপরে আমাদের ব্যাচের বাসটাও ছেড়ে দিল। আর দেখো পরপর কত প্লেন সাজানো আছে, মনে হবে যেন খেলনাগুলো পরপর সাজানো আছে, একটা একটা করে নিয়ে খেলি। এবারে বাসে যাওয়ার সুবিধা তো হয়েছে, আমি অনেক রকমের গাড়ি দেখলাম ওখানে, যেটা আগে দেখতে পেতাম না। চলে এলাম আমাদের ফ্লাইটের কাছে। আর আজকে আমাদের ফ্লাইটের নাম ছিল আকাশা এয়ার। তো যাই হোক, আকাশাতেই প্রথমবার আমার। আগের বারে উঠেছিলাম ইন্ডিগাতে, তার আগের বারে উঠেছিলাম এয়ার ইন্ডিয়াতে। আকাশাতে এটা আমার প্রথম। ফ্লাইটে উঠে আমি আমার সিটে বসেও গেছি, আর আমার ছিল উইন্ডো সিট। জানো তো আগের বারে কি হয়েছিল, ওরও দুটো ছেলের মাঝে সিট পড়েছিল, আমারও দুটো ছেলের মাঝে সিট পড়েছিল। আর কেউ তো ছাড়তেই চাইছিল না, তাই জন্য ও এইবার আমার জন্য উইন্ডো সিট বুক করেছে। যদিও এটা ও আগে থেকে আমাকে জানায়নি, আমি তো উঠে একদম সারপ্রাইজড হয়ে গেছি। যাই হোক, এখন আমাদের ওয়েদার খারাপ, তার ওয়ার্নিং দিয়ে দিয়েছে অলরেডি যে লেট হবে। 5 মিনিটের মধ্যে অঝোর নয়নে বৃষ্টি শুরু হয়েছে। মানে সে কি বলবো, কি বজ্রপাত, কি বৃষ্টি, মানে কত যে লেট হবে সেটা এখনই আমি ভাবছি। ফাইনালি বৃষ্টিটা কমলো, আর 8:30 নাগাদ আমাদের ফ্লাইট ছেড়ে দিল। আর দেখো মধ্য আকাশে কলকাতা শহর কতটা সুন্দর লাগে রাতে। আমার বরকে আর কি বলবো, ও একটুও চায় না আমার যাতে কোনো রকম অসুবিধে হয়। ও কখন খাবার ইনক্লুড করে দিয়েছে, ওকে আমি নাই বলেছিলাম যে কখনোই করবে না। আর পেট আমার সত্যিই ভরা ছিল, তো তারপরেও আমি খেয়েছি, যেহেতু নষ্ট আমি করতে পারবো না। এখন বাজে ওই 11টা মতো। ফাইনালি আমরা দিল্লিতে ল্যান্ড করেছি। আর এই প্রথমবার আমরা দুজন 1 মাস একে অপরকে ছাড়া ছিলাম, যেটা জীবনেই হয় না, মানে 1-1.5 বছর ধরে তো হচ্ছেই না। সে যে কী আনন্দ সে তো বলে বোঝানোই যাবে না। আর আজকে জানো তো যতগুলো অসুবিধা হয়েছে আমার এই ব্যাগ নিয়েই হয়েছে। মানে আমি ব্যাগ নিয়ে প্রচণ্ড ভুগেছি আজকে। আমার কাছে ছিল 2টো ট্রলি, একটা ট্রলি আমি অলরেডি নিয়ে নিয়েছিলাম, আরেকটা কিছুতেই আসছিল না। তো আমি ভাবলাম লাস্টে যেটা আসছে সেটাই আমার হবে। বাট তখন কি এখানটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, কেউ ছিল না, আমি একা ছিলাম। ওটাই ভাবছিলাম যে আমার হবে, বাট ওটাও আমার ছিল না, ওটা ছিল অন্য একটা মেয়ে। সে কী করেছে, আমার ট্রলি উঠিয়ে নিয়ে গেছে, তার ট্রলি রেখে দিয়ে। তারপর আমি কমপ্লেন করাতে সে আবার ফেরত দিয়ে এটা নিয়ে গেল। মানে ও যদি বেরিয়ে চলে যেত তখন কি হতো, ওই সব করতে করতেই তো 12টা পেরিয়ে গেছে। তারপরে আমার বরের সাথে আমার দেখা হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। ওই যে ব্লু কালারের যে ট্রলিটা ছিল আমার কাছে, ওটাই কালকে আমি নিতে গেছিলাম, মানে কিনতে গেছিলাম। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে 2:30টা বেজে গেছিলো, মানে রাত 2:30টা কি বলবো। তারপর দিন ও অফিস চলে যাওয়ার পরে আমি এগুলো ধোয়া মোছা শুরু করলাম। সে যে ঘরের কি অবস্থা ছিল সে আমি বলে প্রকাশও করতে পারবো না, মানে কি যে হয়েছিল। জাস্ট তোমরা খালি দেখো, এই অবস্থাগুলো কেউ করে রাখে, কে করে রাখে ভাই এরকম অবস্থা বাড়ির। তো আজকে তো দেখলে এইসব গোছানো গাছানি হলো, অনেক খাটনি হয়ে গেছে। এখন বাজে 4:03। এখন আমার খাওয়া দাওয়া কিছু নেই, রান্নাও করিনি। আর এত খাটাখাটনি, মানে আমি প্রথম দিন যখন এই রুমে এসেছিলাম তখন মনে আমাকে এতটা কষ্ট করতে হয়নি, যেভাবে আমার বর 1 মাস করেছে আমার রুমটাকে। মানে কি বলবো, মানে বলে না যে সংসার মেয়েদের ছাড়া চলে না, সত্যিই চলে না। একটা ছেলে কখনোই একটা মেয়ে ছাড়া একা চলতেই পারে না, তবে একটা মেয়ে পারে, অবশ্যই পারে। মানে জাস্ট বলার বাইরে কিভাবে একটা মানুষ এভাবে থাকতে পারে। শুধু মানে আসে, ঘুমিয়ে পড়ে রাতে, আবার ডিউটি চলে যায়, এটা হচ্ছে ওর কাজ। ওফ, আমি 4:03 বাজে এখন, মানে আমার তো বেহাল অবস্থা। এই স্নান করলাম, তাও ট্যাঙ্কির জল এত গরম, সেই গরম জলের মধ্যে স্নান করতে হলো।
দেখি কিছু একটা অর্ডার করবো, টুকটাক কিছু তো অর্ডার করতেই হবে। এমনিতে চাল নিয়ে আসিনি, চাল মুড়ি নিয়ে এসেছি, তবে চালটা নিয়ে আসিনি, অনেক ওজন হয়ে যাচ্ছিলো। আর ফ্লাইটে তো জানো বেশি তো নেওয়া যাবেই না। তবে কালকে রাত্রেবেলা আমরা যখন আসি তখন প্রায় 2টা বেজে গেছে, মানে 1:45-46 মতো বাজে। তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে 2:30টা বেজে গেছে। তার মধ্যে সকালবেলা উঠতে হয়েছে, ও ডিউটি গেছে। তারপরে এই ধকল, মোটামুটি সব কিছুই কমপ্লিট, শুধু জামা কাপড়টা ধোয়া বাকি আছে। আজকে ট্যাঙ্কিতে বেশি জল নেই, কারণ আমি বেশি ধোয়া মোছা এত করেছি যে ট্যাঙ্কিতে একটু জল নেই। তো তার জন্য দেখি কালকে সব আবার ধুতে হবে। অনেক জামা কাপড়, মানে পাহাড়, ওই যে পেছনে আমি একটা বেড কভারের মধ্যে সব গুছিয়ে রেখেছি, পুরো পাহাড়। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।